সাহিত্যের মধ্যে কিন্তু শিক্ষক ছাত্র নাই, সাহিত্য সবাই সাহিত্যই করে। সাহিত্যের মধ্যে সিনিয়র জুনিয়রিটি আছে একটু। আল মাহমুদকে আমরা আল মাহমুদ ভাই বলতাম, ফররুক আহমদকে ফররুক ভাই বলতাম, কারণ আমাদের সার্চ সিস্টেমটা নাই সাহিত্যে। সার্চ সিস্টেম আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষক আর একজন শিক্ষককে কিন্তু স্যারই বলে, ছাত্ররা যেমন স্যার বলে, শিক্ষকরা কিন্তু পরস্পরকে স্যার বলেই সম্বোধন করে, কারণ এটা ওখানকার স্টাইল, ওখানকার ফরম্যাট। যাই হোক, তো আমি হিল্লোল, নজরুলের কবিতার মধ্যে আছে হিল্লোল, চপলা চপল হিল্লোল, আমি ফিং দিয়ে দেই তিন দল, ওই যে বিদ্রোহী কবিতা বললেন ওর মধ্যে আছে এটা। আবার নজরুলের আর একটা বই আছে সিন্ধু হিন্দোল, সেটা হলো হিন্দোল। তো হিল্লোল হিন্দোল এলো নজরুলের শব্দ। সেদিক থেকে অন্যরা কেউ ব্যবহার করেনি এমন নয়, কিন্তু নজরুল ব্যবহার করেছে, এটা হলো বড় কথা আর কি। কাজে আমি হিল্লোলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। তারা নজরুলকে নিয়ে একটা সন্ধ্যা করছে, এটা আমার কাছে একটা খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে থাকবে বহুকাল। আমাদের সাবজেক্ট হলো নজরুল। আমি অনেকগুলো দিক নিয়ে কথা বলতে পারি, কিন্তু আমি মনে করি তোমাদের সামনে আমি দুটো দিক নিয়ে কথা বলি। একটা হলো নজরুলের অপরিহার্যতা, কেন নজরুলকে বাদ দেওয়া যায় না। আরেকটা হলো কেন নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। এত বড় বড় কবি থাকতে নজরুলকে কেন জাতীয় কবি করা হলো, এটা কি ভুল না সঠিক? আর নজরুলের অপরিহার্যতাটা কি, কেন তাকে আমাদের দরকার, কি জন্য তাকে আমরা চাইবো, কেন? এই কেনর ব্যাপারে ডক্টর ফজলুল্লাহ তুহিন একটু প্রেক্ষাপট দিয়ে দিয়েছে যে পলাশী বিপর্যয়ের পর বাংলাদেশ টোটালি দুভাগে বিভক্ত হয়ে গেল। পলাশী বিপর্যয় যেমন একদিক থেকে মুসলিম শাসনের অবসান ঘটানো, সাবকন্টিনেন্টে এই ভারতবর্ষে মুসলিম শাসনের অবসান ঘটানোর সূত্রপাত ঘটানো হয় পলাশী বিপর্যয় থেকে। পলাশীর মাঠে মূলত দুটো শক্তির মুখোমুখি হয়েছিল। একদিকে ছিল স্বাধীনতা রক্ষারান লোকেরা, আরেকদিকে ছিল যারা এই দেশটাকে গ্রাস করেছে তারা। একদিকে সিরাজউদ্দৌলা, একদিকে ক্লাইভ, এদিকে মির্জাফর, জগৎ শেঠ, রায়দুল্লভ, রাজবল্লভ, ইয়াল্লাতি, ওদিকে মোহনলাল, মীর মর্দান, নাওয়াজ সিং হাজারি, বাহাদুর আলী খান। এরা স্বাধীনতা রক্ষার জন্য, সবগুলো ইয়াং, আর বুড়া বান্দরগুলো সব এদিকে। ইয়াংরা কিন্তু সব সিরাজউদ্দৌলার পাশে। সিরাজউদ্দৌলার নিজের বয়স ছিল মাত্র 22 বছর, মোহনলালের বয়স ছিল 26, মীর মর্দান ছিলেন বোধহয় 27 না 28 বছর বয়স, ইয়াং মানুষ। নাওয়াজ সিং হাজারি, বাহাদুর আলী খান, এরা ইয়াং ক্যাপ্টেন, মেজর, এই পদের র্যাঙ্কের অফিসার ছিলেন। তো তারা অর্থাৎ ইয়াংরা সব সময় মাতৃভূমি রক্ষার জন্য কাজ করেছে। আর বৃদ্ধরা, আমি ঢালাও ভাবে সকল বৃদ্ধরে গালিগালাজ করতেছি না, আমি বলছি যারা বয়স হয়ে যায় তারা হিসাব নিকাশ করে চলে। যুবকরা প্রেম করে সমস্ত অন্তরাত্মা দিয়া। বুড়াদের কাছে প্রেম বলে কোনো কথা নেই, ডাইরেক্ট অ্যাকশন। কোন প্রেমের ধারধারি জীবন, বিবাহিত জীবনে প্রেমের অবস্থা খুবই খারাপ থাকে। কারণ বিবাহিত জীবন হলো আলু, পটল, বেগুন, শশা, বাজার খরচ করা, বাচ্চা কোলে নিয়ে থাকা, মশারি টানানো, ইত্যাদি ইত্যাদি। আর প্রেমের জীবনটা হলো রোমান্টিক, দায় নাই, দায়িত্ব নেই, আকাশ পুরোটাই তোমার অধিকারে। প্রত্যেকটা বাড়ি মনে হয় নিজের শ্বশুর বাড়ি, কারণ যে কোনো জায়গাতে তোমার শ্বশুর বাড়ি হতেই পারে। তো এই যে রোমান্টিক আবহাওয়াটা, এটা বিয়ের পরে থাকে না। বিয়ের পরে আরেকটা ঝামেলা, এবারে বাচ্চা একটা প্রোডাকশন দেয়, বাচ্চা প্রোডাকশন দেওয়ার পরে নিজের জীবনের সর্বনাশ হয়ে গেল। এখন ওটারে মানুষ করো, ওটারে লালন করো, ওটারে তৈরি করো, ওটারে বড় করো। অর্থাৎ তোমার জীবনের আর কোনো আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নেই, একটাই স্বপ্ন, তোমার এই বাচ্চা, যেটা ভবিষ্যতে হয়তো শয়তান হবে, ভবিষ্যতে হয়তো মানে ভালো কিছু হবে, ভবিষ্যতে হয়তো বিজ্ঞানী হবে, যাই হোক ভবিষ্যতে কিছুই হবে না, বেশিরভাগই কিছুই হয় না। তো এগুলোর পিছনে জীবন পাত করতে হবে। এই যে বৃদ্ধরা মানে যারা এদিকে গেল, এরা হলো সাম্রাজ্যবাদের দালাল, ঔপনিবেশিকবাদের দালাল। এই দালাল মানে কি? 1971 সালে দালালদের আমরা কি বলি? রাজাকার। তাহলে 1757 সালের দালালদেরকে আমরা রাজাকার বলি না কেন? ওটাও বলতে হবে রাজাকার। এই রাজাকারের ধারা একটা, যেটা হলো সাম্রাজ্যবাদের সঙ্গে কোঅপারেশন করতে গেল। উপনিবেশবাদ যারা দূর থেকে সাদা শকুন গুলো উড়ে এসে দেশ দখল করেছিল, এই সাদা শকুন গুলো ছিল ক্ষুধার্ত,
গরিব, ভিক্ষুক, এরা সারা পৃথিবীতে ছড়ায় পড়ছে খাবারের তালাশ। যেমন এখন আমরা এই সাদা শকুনদের দেশে যে ঘুরে বেড়াচ্ছি, রাস্তাঘাট ঝাড়ু দেই, কারণ এখন খাবারে ওরা প্রাচুর্যময়। সারা পৃথিবী লুণ্ঠন করে সমস্ত সম্পদগুলো নিয়ে জড়ো করছে ইউরোপ আমেরিকায়। আমাদের সম্পদ যা ছিল 200 বছর ধরে ইংরেজরা চিরুনি অভিযান করে এখান থেকে কেড়ে নিয়ে চলে গেছে। আর যাওয়ার সময় দিয়ে গেছে বিভেদ, হানাহানি, মারামারি, কাটাকাটি, সাম্প্রদায়িকতা, জঘন্য হিংসা, বিদ্বেষ ইত্যাদি ইত্যাদি জিনিস দিয়ে ভরে দিয়ে গেছে আমাদেরকে। যাই হোক, এই যে সাম্রাজ্যবাদের সহযোগিতার ধারা, আরেকটা হলো মোকাবেলার ধারা। পলাশী বিপর্যয়ের পরে পৃথিবীতে একটি শহরে আনন্দ মিছিল বেরিয়েছিল, সেই শহরটির নাম হলো কলকাতা। সারা পৃথিবী, সারা বাংলা, বিহার, উড়িষ্যা যখন কান্নায় মুহ্যমান স্বাধীনতা চলে গেছে, সেই মুহূর্তে একটি শহরে বিজয় মিছিল বেরিয়েছিল, সেই শহরটার নাম হলো কলকাতা। কলকাতা সিটি অফ রাজাকার্স, এটা বলতে দ্বিধা করার কোনো কারণ নাই। কারণ স্বাধীনতা চলে যাওয়ার পরে যারা মুক্তি আনন্দ মিছিল করতে পারে তারা কি আমার বন্ধু? কলকাতার সব মানুষই রাজাকার তা বলা আমার উদ্দেশ্য নয়, কিন্তু তার অবস্থানটা রাজাকারের অবস্থানে। তারপরে আসেন, এই যে বিভাজনটা হলো, একটা ধারা চলে গেল মোকাবেলার রাস্তায়, মুক্তিযুদ্ধের রাস্তায়। এই মুক্তিযুদ্ধের রাস্তায় ফকির মজনু শাহ, মীর কাসেম, ফকির মজনু শাহ, তারপরে আসছে তিতুমির। এরা জীবনের সর্বস্ব ত্যাগ করে লড়াই করতে করতে ক্লান্ত নিঃস্ব হয়ে শেষ হয়ে গেছে, হারিয়ে গেছে। আরেকটা ধারা হলো রাজাকারীর ধারা, সহযোগিতার ধারা, কম্প্রোমাইজের ধারা, সমঝোতা, সমন্বয়, সম্প্রীতির ধারা। এই ধারায় এরা ফুলে ফেপে কলকাতায় বিশাল পাহাড় হয়ে উঠল, আঙ্গুল ফুলে বট বৃক্ষ। এই রাজাকারীর ধারার মধ্যে মহাপুরুষ 2-4টা জন্মানে এমন তো নয়, জন্ম রাজাকারের ঘরেও তো বাচ্চা কাচ্চা হয় নাকি, হুজুররাও তো বিয়ে শাদী করে না। তো রাজাকারীর ধারার মধ্যে যে ধারাটা, সেই ধারার সর্বশ্রেষ্ঠ প্রতিভা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি আসছেন এই লাইন থেকে। আর এই যে মোকাবেলার ধারা, মুক্তিযুদ্ধের ধারা, এই ধারাটা নিঃশেষ হতে 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 কি জন্য নিঃশেষ হলো সেগুলো এটা বলতে আরেকটা ক্লাস লাগবে। তো নিঃশেষ হতে হতে ধুলায় মলিন হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত, পরাজিত, পরাভূত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, এহেন কিছু নাই যে বাঙালি মুসলমান হয় নাই, ভারতবর্ষের মুসলমানরা হয় নাই। ধুলায় মিশে গেল। মোকাবেলা করতে করতে তারা নিঃস্বরিক্ত হয়ে গেল। নজরুলের পরিবার, পাটনার হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন নজরুলের পূর্বপুরুষ মীর কাসিমের সময়। পাটনা হাইকোর্টের চিফ জাস্টিস, মানে এই বিয়ে পড়ানোর কাজী কিন্তু নজরুল না, এরা কিন্তু বিচারালয়ের কাজী। এখন এই কাজীরা যেহেতু মীর কাসিমকে আর ফকির মজনু শাহকে সমর্থন জানিয়েছিল, অতএব যখন ইংরেজরা জয়লাভ করলো, এদেরকে জান বাঁচানোর জন্য পাটনা ছেড়ে পালাতে হয়েছিল। এরা পাটনা ছেড়ে পালিয়ে কোথায় আশ্রয় নিয়েছিল? চুরুলিয়াতে। চুরুলিয়া হলো, আপনারা গেছেন, আমার একটা বই আছে কবি তীর্থ চুরুলিয়া, আমি তোমাদের অনুরোধ করবো বইটা পড়ার জন্য। মাত্র চটি একটা বই, গুগলে সার্চ দিলেই যেখানে গোল গোল, এত জ্ঞানী গুগল সাহেব, যা জানতে চাইবে উনি জানায় দেয়, মহা জ্ঞানী, অতীশ দীপঙ্কর, বুঝছো? তো ওই গুগল সাহেবে সার্চ দিলে যে কোথায় আছে বইটা, শোভা প্রকাশে পাওয়া যায়। এই বইটা পড়ে নিলে তোমাদের নজরুলের গড়ে ওঠার একটা ব্যাকগ্রাউন্ড তোমাদের জানা ক্লিয়ার হয়ে যাবে, কোন ব্যাকগ্রাউন্ডে এই মানুষটা গড়ে উঠছিল। যাই হোক, এই যে নিঃস্বরিক্ত হয়ে গেল, চুরুলিয়াতে এসে তারা আশ্রয় নিল। আশ্রয়টা কি একটা মক্তব করতে পেরেছিল, একটা মসজিদ, হাজি পালোয়ান নামে এক লোকের একটা মাজার ছিল। এই তিনটা জিনিস নিয়ে এই পরিবারটা তাদের নিজেদের রক্ষা করার জন্য চেষ্টা করলো। চুরুলিয়া হলো এমন এক গ্রাম যার 20-25 মাইলের মধ্যে কোনো বাড়িঘর নাই, কোনো গ্রাম নাই, মানে দুর্ভেদ্য একটা গ্রামে এসে আশ্রয় নিয়েছিল বাঁচার জন্য। এই যে দুর্ভেদ্য গ্রামে যারা ফকির আহমদ, কাজী পরিবারের এত সচ্ছল সমৃদ্ধি সম্মানিত পরিবার, সেই পরিবারের লোকেরা জীবিকার জন্য কি করে নাই নজরুল। তো নজরুল এইখান থেকে, এই যে পরিবারে নজরুলের জন্ম লাভ করলো, সে পরিবারটা গরিব দুঃখী একটা পরিবার। কিন্তু মজাটা হলো যে এইরকম অবস্থায় 1868 সালে ডব্লিউ হান্টার নামে একজন ব্রিটিশ সাহেব, তিনি একটা বই লিখছিলেন,
মনে রাখতে হবে দুটো ভয়ঙ্কর যুদ্ধ, একটা হলো 1757 সালের পলাশি, আরেকটা হলো 1857 সালের সিপাহী বিদ্রোহ, যেটাকে বলে ওরা সিপাহী বিদ্রোহ। না, কার্ল মার্কস বলেছেন এটা ভারতের প্রথম সর্বাত্মক স্বাধীনতার সংগ্রাম। এই স্বাধীনতার যুদ্ধে মুসলমানরা আরেকবার পরাজিত হলো, যদিও শুধু মুসলমান নয়, ভারতের হিন্দুদেরও বিরাট অংশ এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তো এই জন্য একটা সর্বপ্লাবী, সর্বমুখী, সর্বজনীন একটা স্বাধীনতা সংগ্রামের রূপ নিয়েছিল সম্রাট বাহাদুর শাহ জাফরের নেতৃত্বে। এই যুদ্ধে মুসলমানরা হেরে গেল এবং মুসলমানদের উপর আরেক দফা দমন পীড়ন আসলো। এখন ডব্লিউ হান্টার বলতেছেন যে এই দুইটা 100 বছর আগে, উনি বলছেন যে এখন থেকে 100 বছর আগে ভারতবর্ষের কোন মুসলমান গরিব ছিল এটা কল্পনাই করা যেত না। আর 100 বছরে আমরা এমন ভাবে একটা সোসাইটিকে নিঃশেষ করে দিয়েছি যে কোন মুসলমান ধনী আছে এটা চিন্তাও করা যায়, এমন ভাবে একটা জাতিকে আমরা নিঃশেষ করে দিয়েছি। এরকম অবস্থায় দুইটা বিপর্যয়ের পরে গিফট অফ গড, আল্লাহর রহমত হিসেবে, আল্লাহর কি বলা যায় এটা দান, একটা মানুষের জন্ম লাভ হলো চুরুলিয়া গ্রামে 1899 সাল। সেই লোকটার নাম হলো কাজী নজরুল ইসলাম। তো হাততালি না দিলেও চলবে। কাজী নজরুল ইসলামের জন্ম লাভ হলো। হিন্দুদের রেনেসা, এডুকেশনাল রেনেসা যেটা বলি আমরা, শিক্ষা সাহিত্যের আন্দোলন, সেটা শুরু হয়েছিল 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে। এই হিন্দু কলেজে মুসলমানদের ঢুকতে দেওয়া হতো না, ছাত্র হিসেবে না শিক্ষক হিসেবে কোনো মুসলমানকে ঢুকতে দেওয়া হয়নি। এই হিন্দু কলেজের ভেতর দিয়েই বেরিয়ে আসলো ধাপে ধাপে ওদের প্রতিভাগুলো, এবং একটা রেনেসা, ডিরোজিওর নেতৃত্বে একটা বেঙ্গল রেনেসা যেটাকে বলে সেইটা, যদিও এটা বেঙ্গল রেনেসা না, এটা হলো বর্ণ হিন্দু ব্রাহ্মণ্যবাদের রেনেসা। ব্রাহ্মণদের, এলিটদের, সাধারণ হিন্দুদের সাথে সাধারণ মুসলমানদের সঙ্গে এই রেনেসার চুল পরিমাণ কোনো সম্পর্ক ছিল না। এখন হিন্দুদের রেনেসা তো শুরু হয়ে গেল, মুসলমানদের রেনেসা হলো 80 বছর লাগলো আরো পরে। 80 বছর পরে 1899 সালে কাজী নজরুল ইসলামের জন্মের ভেতর দিয়ে সত্যিকার অর্থে মুসলমানদের জাগরণ ঘটল। এটা হলো একটা প্রেক্ষাপট। অর্থাৎ নজরুলকে অন্যদের মতো তৈরি করে খাবার প্লেটটা তার সামনে কেউ তুলে দেয়নি। একটা জাতিকে যে ধুলায় মিশে গেছে, প্রাণ পর্যন্ত সাথে নাই, কমায় আছে আইসিইউতে, সেরকম কমায় থাকে একটা জাতির ভেতরে, জাতিকে তাকে প্রথমে তার দেহর সুস্থতা ফিরিয়ে আনতে হয়েছে। তার মধ্যে নজরুল এখানে রুহের সঞ্চার করে দিয়েছেন, তারপরে তাকে সুস্থ করেছেন, হাঁটা চলা শিখিয়েছেন, তারপরে তাকে শিক্ষিত করেছেন, তারপরে তাকে রাস্তা দেখিয়েছেন কোন দিকে তোমাকে যেতে হবে, কোন পথ পরাধীনতার, কোন পথ স্বাধীনতার। নজরুল একই সঙ্গে আমাদের জাতীয় সাহিত্যের পাটাতন নির্মাণ করতে হয়েছে, নজরুলকে একই সঙ্গে আমাদের জাতীয় সংস্কৃতির পাটাতন নির্মাণ করতে হয়েছে, নজরুলকে একই সঙ্গে আমাদের জাতীয় সঙ্গীত যেটা আমরা বলি মিউজিক, এই মিউজিকের ক্ষেত্রে বাঙালি মুসলমানের সর্বশ্রেষ্ঠ প্রতিভা কাজী নজরুল ইসলাম, এইটা তাকে নির্মাণ করতে হয়েছে। এবং সকল ধারায় এই যে তিনি মুসলমানদেরকে সব দিক থেকে জাগরুক করলেন, তার আগে কি তাহলে কোনো মহাপুরুষের জন্ম লাভ হয় নাই? নজরুলের আগে নিঃসন্দেহে মীর মোশাররফ হোসেনের জন্ম হয়েছে, বাট হি ওয়াজ আইল্যান্ড, মানে তিনি একলাই জেগেছেন, তার সাথে জনগোষ্ঠী জাগে নাই। বেগম রোকেয়া, তিনি নারীবাদী মানুষ, নারী শিক্ষা, নারীর উন্নয়নের জন্য তিনি প্রাণপণ কাজ করেছেন, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে একটা আইল্যান্ড, তাকে কেন্দ্র করে কিছু নক্ষত্র, গ্রহ নক্ষত্র, এর বাইরে কিছু না। কায়কোবাদ, তিনি মহাশ্মশানের মতো মহাকাব্য লিখেছেন, কিন্তু তিনি আইসোলেটেড, মূল মেইন স্ট্রিম থেকে তার সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু পুরো জনগণকে একসঙ্গে সাহিত্যে ঝাঁপিয়ে পড়ানো, পুরো জনগণকে একসঙ্গে সঙ্গীতে ঝাঁপিয়ে পড়ানো, সংস্কৃতিতে ঝাঁপিয়ে পড়ানো, জেগে ওঠার জন্য যা যা দরকার সেটা করতে হয়েছিল কাজী নজরুল ইসলাম। এই যে নজরুল ইসলাম কোন আইল্যান্ড, নজরুল ইসলাম টোটাল ভূখণ্ড। বাংলাদেশের 56,000 বর্গমাইল, পশ্চিম বাংলার যদি আমরা 45,000 ধরি, তাহলে এই যে টোটাল মানচিত্র, এই মানচিত্রের প্রতিটা অণুতে, বিন্দুতে, পরমাণুতে নজরুলের নাম মিশে আছে। কারণ সমস্ত জাতিকে একসঙ্গে এরকম করে জাগানোর ক্ষমতা
এটা একটা বিস্ময়কর ব্যাপার, কি করে একটা মানুষের মধ্যে এই ক্ষমতাটা দিয়েছিল আল্লাহ। হ্যাঁ, তাহলে এটা হলো তার, এই যে বললাম যে মানে নজরুলকে, এটা রবীন্দ্রনাথকে এই দায়িত্ব পালন করতে হয় নাই। রবীন্দ্রনাথ তো তৈরি করে জিনিস পাইছেন, একদম রেডিমেড, সোনার চামচ মুখে নিয়ে জন্মাইছেন। রবীন্দ্রনাথের পূর্বপুরুষরা যে খুব বিখ্যাত, নজরুলের মতো বিখ্যাত ছিল মোটেই তা না। যদিও নজরুল এবং রবীন্দ্রনাথ দুজনের কারোরই অরিজিনাল বাঙালি না। নজরুল হলো বিহারি আর রবীন্দ্রনাথ হলো কর্ণাটকের ব্রাহ্মণ, কাজে এরা এখানে এসে সেটেল করেছিল। সেদিক থেকে আমরা বলতেই পারি তারা বহিরাগত। ভারতে যেমন মুসলমানদেরকে বলে বহিরাগত, বলে বহিরাগত যদি মুসলমান নয় তো তোমরা কারা? ব্রাহ্মণরা তো বহিরাগত, তো আর্যরা তো ওর থেকে আসছিল, বাইরের থেকে এসে ভারত দখল করছে। ভারতের 90% লোককে বঞ্চিত করে তাদের ক্ষমতা কেড়ে নিয়ে আজকে শত শত বছর ধরে ব্রাহ্মণ্যবাদ ভারতকে দখল করে বসে আছে। সমস্ত মেশিনারি স্কল কবজা তাদের দখলে। অতএব সাধারণ মানুষ তারা তো দলিত, নির্যাতিত, মুসলমানও তাই হচ্ছে ওখানে। তাহলে এই যে নির্যাতিত দলিত মানুষগুলো, এটা ব্রিটিশ আমলের কথা বলতেছি আমি, সেই মানুষগুলোকে তো প্রশিক্ষিত করতে হয়েছে। রবীন্দ্রনাথকে এটা করতে হয় নাই। রবীন্দ্রনাথ নজরুলের ব্যাপারে একটা টিপস তোমাদের দিয়ে দেই। কলকাতা প্রেস ক্লাবে 1992 সালে এক অনুষ্ঠানে আমাকে নিয়ে গেছে। আমি বললাম যে কলকাতায় আসে আমার খুবই গর্ব লাগে, ভালোই লাগে। এটা রবীন্দ্রনাথেরও শহর, নজরুলেরও শহর, এটা নেতাজি সুভাষচন্দ্রের শহর, এটা আমার শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হকেরও শহর। ভালোই তো লাগে। বিবেকানন্দেরও শহর, এটা আমার মৌলানা আকরম খানের শহর। সেদিক থেকে আমার ভালোই তো লাগে, খারাপ কিছু লাগে না। তো তোমাদের কলকাতাকে মানুষ করেছি কিন্তু আমরা, বলে কি হিসাবে? আমি আমাদের ধানে আমাদের পাটে তোমাদের শহর গড়ে উঠছে, এটা তো আছেই। কিন্তু আমরা যদি মেয়ে সাপ্লাই না দিতাম, তোমাদের বিশ্বকবি হতো না, আমাদের জাতীয় কবিও হতো না। কারণ দুটোরই শ্বশুরবাড়ি বাংলাদেশে। আমরা রবীন্দ্রনাথের বউ সাপ্লাই দিচ্ছি, কারণ ব্রাহ্মণরা, রারীয় ব্রাহ্মণরা রবীন্দ্রনাথের ফ্যামিলিতে মেয়ে বিয়ে দিতে ঘৃণা করতো। কারণ এরা ছিল খান জাহান আলীর অনুসারী ব্রাহ্মণ, কিন্তু খান জাহান আলীর সাথে যাতায়াত করতেন, মিলতো। এই জন্য রবীন্দ্রনাথের পূর্বপুরুষদের, আর এরা ছিল কুশারি, এরা ওই যে লবণ, চিনি, ডাল এগুলো বিক্রি করতো আর কি। সেইখান থেকে ধাপে 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 উঠে আসছে রবীন্দ্রনাথের পরিবার। আর নজরুলের পরিবার ছিল ওই শীর্ষে, ওইখানে নামতে 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 ফুটপাত। পার্থক্য উচ্চ। রবীন্দ্রনাথকে তৈরি করা জিনিস পেয়েছেন তিনি, একটা সাজানো বাগানের মধ্যে আছে তিনি বুলবুলি পাখি। কিন্তু নজরুলকে আগে বাগানের মাটি তৈরি করতে হয়েছে, তারপরে বাগানে চাষবাস করতে হয়েছে, তারপরে বাগানে গাছ লাগাইতে হয়েছে, তারপরে ফুলের পরিচর্যা করতে হয়েছে, তারপরে তিনি কাজ করে শুরু করেছেন। এতগুলো দায়িত্ব বাংলা সাহিত্যে তো নয়, বিশ্ব সাহিত্য একসঙ্গে কোনোদিন কোনো কবি একসাথে করেন নাই। সেদিক থেকে তিনি একম মেমা দ্বিতীয়ম, উদাহরণ নাই, দ্বিতীয় কোনো নজির নাই। দেখুন নজরুল অপরিহার্য কেন, এটা ব্যাকগ্রাউন্ডটা বললাম। অপরিহার্য কেন? ধরো আমি মানুষের পক্ষে কথা বলবো, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়া। এই বাণী বাংলা সাহিত্যে আর কোথাও দেখাইতে পারবা? চতুর্দশ শতাব্দীতে একজন বাঙালি কবি, তার নাম চণ্ডীদাস, তিনি বলেছেন, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা হলো চতুর্দশ শতাব্দী চণ্ডীদাসের উচ্চারণ। কিন্তু এই উচ্চারণের সঙ্গে যুক্ত ছিল কৃষ্ণ প্রেম, ওটা আধ্যাত্মিক ব্যাপার। কিন্তু নজরুলের মানুষ হলো এখানে রক্ত মাংসের মানুষের কথা বলা হচ্ছে, এখানে কোনো স্পিরিচুয়ালিজম নেই, জান্তব, অর্গানিক জান্তব মানুষের কথা বলা হচ্ছে, যে মানুষ হলো সবার শ্রেষ্ঠ। তিনি বলছেন মানুষের হৃদয়, এই মসজিদ, এই মন্দির, এই গির্জা, এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এইখানে বসে কি এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই হৃদয়ের কি, এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে নবীরা খোদার মিতা, এইখানে হলো মেষের রাখাল, এইখানে এসে মেষের রাখাল নবীরা খোদার মিতা। এইখানে বসে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় আর কোন মন্দির কাবা নাই। আছে পৃথিবীতে কোন দ্বিতীয় নজির?
এই যে মানুষকে মহিমান্বিত করা, আমি যদি মানুষকে মহিমান্বিত করতে চাই, নজরুলের মতো মানুষের পক্ষে এত সফল লেখা, শিল্পসম্মত লেখা পৃথিবীর কেউ কোনদিন লেখে। এক নম্বর। দুই নম্বর হলো, আমি যদি পরাধীনতার বিরুদ্ধে কথা বলতে চাই, আমি যদি শোষণ বঞ্চনার বিরুদ্ধে কথা বলতে চাই, আমি যদি নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে চাই, আমি যদি স্বাধীনতার পক্ষে কথা বলতে চাই, নজরুলের চাইতে এত সফল শব্দ ব্যবহার বাংলা সাহিত্য তো নয়, বিশ্ব সাহিত্য কেউ করেন। ওকে, এবার আসো, ওই যে বলছে, দেখো যে কবিতা ও পড়লো তো কি, সে কবিতার লাইন কি? বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত। এই যে ইউনিভার্সাল আপিল, সার্বজনীন বাণী, যে শুধু আমি, নজরুল বলছে আমি শুধু মুসলমানদের কবি না, আমি হিন্দুরও কবি, আমি খ্রিস্টানের কবি, বৌদ্ধের কবি, আমি দৈবক্রমে বাংলা ভাষাভাষী একটা ভূখণ্ডে জন্ম লাভ করেছি, আমি বিশ্বের সকল ভূখণ্ডের সকল মানুষের আত্মীয়। ইউনিভার্সালিটি, সকল মানুষ, মানুষের, রসুলের হাদিস আছে না যে কোনো কারো যদি মানুষ, সমগ্র মানব জাতি হলে একটা সত্তা, এর একটি অঙ্গে আঘাত লাগলে সর্ব অঙ্গে অনুভূত হয়। জাতিসংঘে শেখ সাদি এটা কবিতা করেছে, শেখ সাদির এই কবিতাটা জাতিসংঘের গায়ে খোদিত আছে যে সমগ্র মানব জাতি একটি অখণ্ড সত্তা, এর একটি অঙ্গে আঘাত লাগলে সর্ব অঙ্গে অনুভূত হয়। মহিমান্বিত হাদিস এটা, এটাই শেখ সাদি কবিতায় ফর্ম দিয়েছে। নজরুলের চাইতে বেশি বেশি করে এগুলোতে কেউ কোনো কাজ করেনি। এখন ধরো আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চাই, হিন্দু মুসলমান সবাই মিলে জিলে থাকবো, মারামারি নাই, কাটাকাটি নাই, যার যেটা কাজ তুই সেটা করবে, তোর ধর্ম তুই পালন কর, আমার ধর্ম আমি পালন করি, কি জন্য গালিগালাজ, কি জন্য হিংসা বিদ্বেষ? এরকম একটা দেশ যদি আমরা চাই, তাহলে আমরা কার কাছে হাত পাতবো? রবীন্দ্রনাথের মধ্যে এ ধরনের কোনো লাইন নাই। আমাদের হাত পাততে হবে নজরুলে, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। বুঝতে পারছো? আবার বলতেছে, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। নজরুল যে হিন্দু মুসলিম মিলনের কথা সাহিত্যে বলেছেন তাই না, নিজের ব্যক্তি জীবনে প্রয়োগ করেছেন। তিনি হিন্দু মেয়ে বিয়ে করেছেন, এর জন্য মুসলমানরা তারে কাফের বানাইছে, হিন্দুরা তারে ডিক্লেয়ার করে দিছে যে এটা জাতি ভ্রষ্ট। আমাদেরও জাত মেরে দিয়েছে, নিজেও জাতি ভ্রষ্ট। নিজের জীবনে প্রয়োগ করে ছেলে মেয়েদের নাম রাখছে কৃষ্ণ, প্রথম ছেলের নাম রাখছিল কৃষ্ণ মোহাম্মদ, বোধ ঠেলা, দুইটা প্রফেটের নাম আছে এখানে, কৃষ্ণ মোহাম্মদ রাখছে। অরিন্দম খালেদ তারপরের ছেলের নাম। অরিন্দম হলো মেঘনাদ কাব্যের নায়ক মেঘনাদের নাম, ওরিকে যিনি দমন করেন। খালেদ হলো ইসলামের মহাসেনাপতি, অরিন্দম খালেদ। বুঝছো নজরুলের ব্যাপারটা? এগুলো হলো নজরুলের ম্যাজিক। তারপরে তুমি যদি নারী স্বাধীনতার কথা বলো, নারীর অধিকার, যেটা বাংলাদেশে মারাত্মক রকম ভাবে ভুলণ্ঠিত হচ্ছে, নারীর অধিকার নাই। নারীকে আমরা কাপড় চোপড় ঢাইকে একটা পোটলা বানায় রেখে দিয়েছি। ফলে নজরুল বলছে, কবে সে আসিল পুলুটো যমরাজ, নিশীথে পাখায় চড়ে, ধরিয়া তোমায় পুরিল তাহার আধার বিবর পুরে। সেই হতে তুমি বন্দিনী আছো, হাতে রুলি পায়ে মল, নাগিনীর মতো আয়মা পাতাল ফুরি, আধারে তোরে পথ দেখাবে মা তোরি সে ভগ্ন চুরি। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। হ্যাঁ, নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী। দিবসে দিয়েছে শক্তি সাহস, নিশীতে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরু ত্রিশালয়ে, নারী জুগিয়েছে মধু। কোন কালে একা হয়নি গো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। খেয়ালের বসে তোমারে জন্ম দিয়াছে বিলাসী পিতা, লব কুশে বনে তেজিয়াছে রাম, পালন করেছে সীতা। কত রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে,
কত নারী দিল সিথির সিঁদুর লেখা নাই তার পাশে, কত মাথা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কেউ কি লিখে রাখছে? পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তাকে আধেক হৃদয় ঋণ। বুঝতে পারছো? শিশু পুরুষকে সেই চোখে কাজল পরানো শিখিয়েছিল। যে পুরুষটা এখন বান্দর হয়েছে, ওই বান্দরটারে তৈরি করছে তো মায়ে, একজন মা আছে পিছনে। মা তৈরি করার পরে এখন মারে, আরে তুমি এগুলো বুঝবে না। মা হয়তো বলছে যে এই কি করছ তুই, না তুমি এগুলো বুঝবে না, মারে ধমক দেয়। আরে মা তোরে রগরে গেছে না, তুই যতটা তোরে চিনি তার সাথে তোর মা তোরে বেশি চিনি। যাই হোক, এই যে নারীকে সম্মান জানো, নারীর অধিকার নিয়ে কথা বলা, এটা নজরুল ছাড়া বিকল্প নাই। জ্ঞানে গরিমায় আমাদের নারী বিখ্যাত দুনিয়ায়, রূপ গুণ দেখে তার হুরপরি লাজ পায়, তার রূপ দেখে গুণ দেখে হুরপরিরা লজ্জা পায়। নজরুলের কবিতা গান। জাগো নারী জাগো বন্যী শিখা, আমি পূর্ব দেশের পুরো নারী। এই যে নজরুলের গান, অসাধারণ, অনন্য সাধারণ, বাংলা সাহিত্যের কোনো তুলনা নেই। এইখানেও তিনি একম মেবা দ্বিতীয়ম। পৃথিবীর ইতিহাসে নজরুলের নারী কবিতার সমতুল্য একটা কবিতা সারা পৃথিবীতে লেখা হয়। যেমন আমি একটা লাইন বলে আসছি না, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। এই যে মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু, এইটাকে আমরা বলি বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য উচ্চারণ। এবার আসো পত্র পত্রিকা, সেখানে নজরুলকে ছাড়া পত্রিকা অচল। কারণ নজরুলের আগের পত্রিকা ছিল সাম্রাজ্যবাদের দালাল। নজরুল এসে গণমুখী সাংবাদিকতা শিখিয়েছেন, যেটা ফজলুল হক তুহিন বলেছেন যে তিনি প্রথম স্বাধীনতার ঘোষণা করেছেন। ঘোষণাটা করেছিলেন কোথায়? সংবাদপত্রে। কোন সংবাদপত্রে? ধূমকেতুতে। এজন্য তাকে জেল কাটতে হয়েছে। এরকম শত শত উদাহরণ দেওয়া যায়, দিয়ে আমরা বলতে পারি যে নজরুলের অপরিহার্যতা অসীম, এর কোনো বিকল্প নাই আমাদের।